সন্ধ্যার পর থেকে নীর আর নওয়াজের সামনে যায়নি বলতে অভিমান করেছে সে। করবে নাই বা কেন? ছোট্ট একটা বিষয়ে কতগুলো কথা শুনিয়ে দিল। এই যে এখন রাতে খাবার খাওয়ার জন্য দুবার নাজিফা ডেকে গিয়েছে, কিন্তু নওয়াজ প্রতিবার উত্তরে বলেছে তার খিদে নেই। নীর এবার না পেরে নিজের রুমে চলে গেল। নীরের মনে হলো নওয়াজের কি শরীর অসুস্থ হলো নাকি? এই কয়েকদিন তো এমন হয়নি। নিজের রুমের সামনে দাঁড়াতেই অভিমানের পাল্লা ভারী হয়ে তাকে যেতে বাধা দিল। লোকটার সাথে কয়েকদিন ঠিক মতো কথা না বললে বুঝবে, কিন্তু দায়িত্ব তাকে পালন করতে হবে। দায়িত্ব পালনে নীর কোনো হেরফের করতে চায় না। নীর সব সময় তার দায়িত্বকে আগে দেখে। বাবা তাকে শিখিয়েছে যে কোনো পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হবে। আবার এমনও হতে পারে লোকটার কোনো অসুবিধে হচ্ছে বা শরীর অসুস্থ বলে এমন করেছে। নীর গুটি গুটি পায়ে নওয়াজের সামনে গিয়ে দাঁড়ায়। নওয়াজ দেখেও না দেখার ভান করে, ল্যাপটপে নিজের মতো করে কাজ করতে থাকে। নীর এগিয়ে এসে বলে, খাবেন না? রাত হয়েছে, চলুন খেয়ে নিন। একবার যেহেতু বলেছি খাবো না, দ্যাট মিন আই ডোন্ট ওয়ান্ট টু ইট রাইট নাও। নাও প্লিজ গো অ্যান্ড লিভ মি অ্যালোন। ভারী কণ্ঠে নীর কেঁপে ওঠে, চোখের কোণে পানি জমে, মনের মধ্যে অভিমানের পাল্লা সুরসুর করে বেড়ে ওঠে। কি এমন বলেছে যে এমন ভাবে বলতে হবে? সে কোনো খারাপ কথা তো বলেনি, সেই ঘটনার জন্য এমন করতে হবে? কোনো বড় ঘটনাও তো ঘটেনি, বা নীর কোনো দোষ করেনি যার জন্য নওয়াজ এভাবে কথা বলবে। নীরের ছোট্ট মনে যেন মেঘ জমে। সবসময় তার সাথে এমন হয়। নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে বেডে শুয়ে পড়ে। রোদের আলোয় ঝিকমিক করছে। আলোর তেজে ঘুম ভেঙে যায় নীরের। নিজের ওপর ভারী কিছুর অবস্থান বুঝতে পারে। চোখ পিটপিট করে খুলে দেখতে পায় নওয়াজ তাকে জড়িয়ে ঘুমিয়ে আছে। নীরের ঠোঁটে হাসি ফুটে ওঠে। অন্য রকমের ভালো লাগা কাজ করে, অনুভূতিগুলো ভেসে ওঠে। পরক্ষণে রাতের কর্মকাণ্ড ভেসে ওঠে। না চেয়েও অভিমানে আবার জেগে ওঠে। না, এই লোকের সাথে নীর কথা বলবে না। লোকটা কেন তাকে এভাবে বকা দিল? এই বদলোকের সাথে কোনো কথা নেই। কথা নেই মানে নেই। নীর উঠে যেতে নিলে নীরের হাত ধরে নিজের সাথে মিশিয়ে নেয় নওয়াজ। জড়িয়ে নেয় খুব নিবিড় ভাবে। প্লিজ জান, নড়বে না একদম, ঘুমাতে দাও আমায়। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে নওয়াজ। নীর চোখ মুখ কুঁচকে ফেলে। ছোট্ট একটা শব্দ। নীরের কেমন অনুভূতি হয়, শরীর জুড়ে শিরশির অনুভব হয়। ছোট্ট একটা শব্দ, তাও না জানা অনুভূতি। কই, আগে তো লোকটা কখনো এমন ভাবে ডাকেনি, তবে আজ কেন? আর নড়বে কি করে? নওয়াজ তার পুরো শরীরটা জাপটে ধরে আছে। নীরের বুকের ওপর মাথা রেখে দু হাতে কোমর পেঁচিয়ে রেখেছে। নীরের জামার নিচে নওয়াজের হাতের অবস্থান। নীর আবার মোচড়ামুচড়ি শুরু করে। আবারও শুনতে পাই, কাল সারা রাত ঘুমাতে পারিনি, এখন একটু শান্তি মতো ঘুমাতে দাও। নীর কিছু বলে না। লোকটা পেয়েছে কি? নিজের ইচ্ছে কাছে টানবে, নিজের ইচ্ছে বকা দেবে। যত সব আজব কাণ্ড। এই লোকের কাণ্ড কারখানা নীর কিছুতেই বুঝতে পারে না। এসব আদিক্ষেতা একদম ভালো লাগে না। বেশ কিছুক্ষণ পর নওয়াজ চোখ তুলে নীরের দিকে তাকালো। চোখে এখনো ঘুমের ভাব স্পষ্ট। চোখগুলো লাল হয়ে আছে। দুজনের চোখাচোখি হলো। লোকটা কেমন করে নীরের দিকে তাকিয়ে আছে। নীর ঢোক গিলে দৃষ্টি ঘুরিয়ে নেয়। নীরের কাণ্ড দেখে নওয়াজ নীরের দিকে এগিয়ে যায়। কপালে কপাল ঠেকিয়ে নেশাগ্রস্ত কণ্ঠে বলে, জান, ক্যান আই হ্যাভ ইউর লিপস? ইস, কেমন ঘোর লাগা চাহনি, ঘোর লাগানো কণ্ঠ। নীর চোখ নিচের দিকে নামিয়ে ফেলে। লজ্জায় আড়ষ্ট হয়। ঠোঁট দিয়ে কোনো কথা বের হয় না। ঠোঁট অনবরত কাঁপতে থাকে। নওয়াজ নীরের কাঁপা কাঁপা ঠোঁট দেখে আরো বেসামাল হয়ে পড়ে। নীরের ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠের মিলন ঘটায়। নীর চোখ বন্ধ করে ফেলে। নীরের দুহাতে নওয়াজের চুল খামচে ধরে। নীর তালে তাল মেলাতে থাকে। দীর্ঘ চুম্বনের পরে নীরের ওষ্ঠ ছেড়ে দেয় নওয়াজ। নীরের ওষ্ঠ ছেড়ে নীরের গলায় মুখ ডুবায়। পরপর চুমু খায়। নীরের গলায় বেশ জোরে কামড় দেয়, যেন কোনো রাগ বের করছে। নীর আর্তনাদ করে ওঠে। নীরের আর্তনাদে নওয়াজ সেই কামড় দেওয়া স্থানে গভীরভাবে চুমু খায়। নীরের শ্বাস প্রশ্বাস ঘন হয়। নীর বার কয়েক ঢোক গিলে নিজের কাপা ঠোঁটে উচ্চারণ করে, ছাড়ুন আমাকে, যেতে দিন আমায়। নওয়াজ ছাড়ে না, আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ছাড়বো না। আরেকবার ছাড়তে বললে এমন কাজ করবো যা বাসর ঘরে করা উচিত। শুধু শুধু আমাকে রাগিয়ে দিও না। আমি আপনাকে রাগিয়ে দিই? আপনি নিজে নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে আমার উপর দোষ চাপিয়ে দেবেন না? আপনার তো চোখ, নাক, গাল সব লাল হয়ে থাকে রাগে। আমি রাগে লাল হয়ে গেলেও কারো মতো সামান্য চুমু খেতেই লজ্জায় লাল হয়ে যায় না। নীর ভালোভাবেই বুঝলো তাকে খোঁচা দিয়ে বলেছে নওয়াজ। এই কাজ খুব ভালোভাবে জানে এই লোক। খোঁচা দেওয়ার কোনো চান্স মিস দেয় না। জান, আই এম রিয়েলি সরি।
নীর কিছু বলে না, চুপ থাকে। নওয়াজ ভালোভাবেই বুঝে তার পাখির বাসা অভিমান করেছে। জান সরি তো, প্লিজ মাফ করে দাও। আমার মাথা তখন ঠিক ছিল না, তুমি তো জানো আমার মাথা ঠিক থাকে না। প্লিজ জান, রাগ করো না, আমি সত্যি খুব বেশি সরি। নীরের ঠোঁটে হাসি ফুটে ওঠে, ঠোঁট কিঞ্চিত প্রসারিত করে বলে, নেক্সট টাইম এমন করে বকা দিলে কিন্তু ঠিক হবে না। সব সময় আমি সরি গ্রহণ করব না। নওয়াজ দুষ্টু হাসে, বলে, তাহলে কি চুমু গ্রহণ করবে? শোনো, তোমাকে এখন থেকে রোজ সকালে এভাবেই চুমু খাবো, কি বলো? ভালো হবে না? নীর লজ্জা পায়, গাল লাল হয়ে ওঠে, নিজেকে নওয়াজের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। নওয়াজ নীরের গালে আওয়াজ করে চুমু খায়। নীরকে তাড়া দিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে আসো, এভাবে বেশিক্ষণ থাকলে নিজেকে সামলে নেওয়া কঠিন হবে আমার জন্য। নওয়াজের বলতে দেরি, নীরের দৌড় দিতে দেরি হয় না। ফ্রেশ হয়ে নিচে চলে যায় নীর। একসাথে নাস্তা করে সবাই। আফরা নিজের কর্মস্থানে চলে এসেছে। সে একটা কোচিং সেন্টারের আর্ট টিচার, ছোট বাচ্চাদের আর্ট শেখায়। ছোট থেকে আর্ট ভালো ছিল বলে সে এই কর্মে নিযুক্ত হয়েছে। কোচিং সেন্টারে প্রবেশ করতেই কেউ একজন আফরাকে জড়িয়ে ধরল। আফরা ঠোঁটে হাসি টেনে বলল, ছোট্ট পরি কেমন আছে? পরীর মন কেমন আছে? পরি ভালো নেই, পরির মন ভালো নেই। কি হয়েছে ছোট্ট পরি? বলে পরীর গায়ে হাত ছোঁয়ালো আফরা। পরীর শরীর একটু গরম, তবে কপাল ঠান্ডা। পরীকে নিয়েই ক্লাসে প্রবেশ করলো। বাচ্চাদের এটা সেটা অঙ্কন করে দেখালো। সবাই নিজের মতো আর্ট করতে থাকলেও পরী বসে আছে। চোখগুলো কেমন নিফু নিফু হয়ে আছে, মুখ কেমন শুকিয়ে আছে। আফরা পরীর দিকে এগিয়ে গেল। পরীকে কোলে নিয়ে দেখলো গা একদম পুড়ে যাচ্ছে। পরি, তোমার কি বেশি খারাপ লাগছে? আমাকে বলো পরি। পরী কিছু বলল না। পরীর জ্বর যেন বেড়েই চলছে। আফরা কিছু না ভেবে রাদিফের নাম্বারে কল দিল, কিন্তু রিসিভ হলো না, বারবার কেটে গেল। না পেরে ছোট করে মেসেজ করলো। কোনো কিছু না ভেবে অফিস রুম থেকে বাড়ির অন্য কারো নাম্বার কালেক্ট করে। নম্বরে কল করতে রিসিভ করেন তহুরা বেগম। তিনি সবকিছু শুনে বাড়ির ড্রাইভার পাঠান। আফরা পরীকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। যেতে যেতে রাদিফকে ইচ্ছে মতো কল দেয়। কেমন বাবা সে, কোনো দায়িত্ববোধ নেই। মেয়েকে কেউ এভাবে ছাড়ে? অন্তত কলটা রিসিভ করা উচিত ছিল। একটা ইররেসপন্সিবল পারসন। লোকটার কি কোনো চিন্তা নেই মেয়ের প্রতি? এতবার কল করলো, একটা বার তো ফোন ব্যাক করলো না। আজব মানুষ যত সব। আফরা পরীকে নিয়ে বাসায় প্রবেশ করলো। বসার ঘরে প্রবেশ করতেই তহুরা বেগম পরীকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালেন। পরী আরো জোরে আফরাকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পরে ডক্টর চলে এলো। ডক্টর বেশ কিছু ওষুধ লিখে দিল। পরীকে তহুরা বেগমের কোলে এগিয়ে দিল আফরা। কিন্তু না, পরী এক চিৎকার দিল। সে আফরার কোলে থাকবে। পরীকে কোলে নিয়ে আফরা বেডের পাশে হেলান দিল। পরীকে বুকে জড়িয়ে ধরল। এই ছোট্ট বাচ্চাটার প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করে আফরার। অন্য সব বাচ্চার প্রতি এমন অনুভূতি হয় না। পরীকে দেখলেই জড়িয়ে নিতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। রাত 10টা, পরী আফরাকে ছাড়বে না। আফরারও পরীকে ছেড়ে যেতে ইচ্ছে হয়নি। তহুরা বেগম আফরার আব্বু আম্মুর সাথে কথা বললেন। যেহেতু সবাই পূর্ব পরিচিত, তাই কোনো অসুবিধে হলো না। তবে আকরাম সাহেব প্রথমে রাজি হলেন না। হাজার হোক, এভাবে তো কারো বাসায় মেয়েকে থাকতে দেওয়া যায় না। কিন্তু পরীর কথা ভেবে তিনি আর কিছু বলতে পারলেন না। তহুরা বেগম নামিরা বেগমকে আশ্বাস দিলেন যে তার মেয়ে তার কাছে একদম ঠিক আছে এবং আফরাকে তিনি একদম ঠিকভাবে বাসায় পৌঁছে দিবেন। তহুরা বেগম আফরার জন্য খাবার নিয়ে রুমে প্রবেশ করেন। আফরা একটু ঠোঁট প্রসারিত করে। তহুরা বেগম বলেন, পরির জন্য তোমার কষ্ট হচ্ছে মা, তুমি কিছু মনে করো না। ছোট থেকেই ও খুব জেদি, একদম রাদিফের মতো। আরে আন্টি, কষ্টের কি আছে? কিন্তু আপনার ছেলের ওপর আমার খুব রাগ হচ্ছে। তাকে কতবার কল করেছি, মেসেজ দিয়েছি, কিন্তু তার কোনো খবরই নেই, কিন্তু রিপ্লাইও দিল না। কেমন মানুষ তিনি? কোনো দায়িত্ববোধ নেই তার? মেয়েটার জ্বরে পুড়ে যাচ্ছে, তাও কোনো খবর নেই। আফরা শ্বাস টানে, আবারও বলতে শুরু করে, আন্টি, পরীর মা কোথায়? আর তার মাকে আজ পর্যন্ত দেখলাম না। সে কি এই বাসায় থাকে না? কেমন মা সে, যে বাচ্চার অসুস্থতার কথা শুনেও এখন এলো না? আফরার কথা শুনে ভ্রুজোড়া কুঁচকে ফেলেন তহুরা বেগম। আফরার প্রশ্নের উত্তরে বলেন, প্রথমত রাদীপ পরির বাবা নয়। তহুরা বেগমের কথা শুনে আফরা বার কয়েক চোখের পলক ফেলে। এ কি শুনছে সে? আন্টি, তবে পরীর বাবা মা কোথায়? পরির বাবা বেঁচে নেই, পরির বাবার থেকেও নেই। টলমলো চোখে বললেন তহুরা বেগম।
তহুরা বেগমের কথায় আফরা আবার অবাক হয়, কপাল কুঁচকে বলে, এই বাচ্চাটাই বা কার? আমার ছোট মেয়ে তাসনিমের। রাদীপ ও তাসনিম আমার 2 সন্তান। রাদীপ বড় ও তাসনিম ছোট। তাসনিমের মাধ্যমিক পরীক্ষার পর তাকে বিয়ে দেওয়া হয়। মূলত ছেলে আমরা নিজেরাই ঠিক করেছিলাম। বেশ ধুমধাম করেই বিয়ের অনুষ্ঠান করা হয়। 5 ভরি জিনিসও দিয়ে দেই মেয়েকে বিয়েতে। সব কিছু ঠিকই ছিল, কিন্তু বিয়ের কয়েক মাস পর শুরু হয় অশান্তি। তাদের চাওয়া পাওয়া বাড়তেই থাকে। তারা যখন চাইতো, তোমার আঙ্কেল তাদের সব চাওয়া পূরণ করতেন। করবেই না কেন? বড্ড আদরের ছিল তাসনিম। ছেলেদের অবস্থা ছিল খুব ভালো, তবুও তাদের স্বভাব ছিল নিচু। কিন্তু যত দিন যায় তাদের চাওয়া বাড়তেই থাকে। আমরাও চাও তাদের পূরণ করি। সব কিছুর পরও আমার মেয়ের সংসারে অশান্তি ছিল। মেয়েটা আমার দিন দিন কেমন যেন হিও হয়ে যাচ্ছিল। আরমান আমার মেয়েকে খুব নির্যাতন করত, সেটা হোক মানসিক বা শারীরিক। বার কয়েক মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসি, কিন্তু এই বলে সেই বলে মেয়েকে নিয়ে যায়, কিন্তু আবার তাদের সেই আচরণ শুরু করে। মেয়েকে আমরা আবার নিয়ে আসি। কয়েকদিন পর জানতে পারি নানু হব। সেদিন খুব খুশি ছিল আমার মেয়ে। তারপর আরমানের পরিবারের মানুষ আসে, তাসনিমকে নিয়ে যায়। তারা এত সুন্দর করে কথা বলে যে আমরাও তাসনিমকে দিতে বাধ্য হই। মেয়েটার যখন 5 মাস, তখন তাদের অত্যাচার আরো বেড়ে যায়। আমার ছোট মেয়েটার গায়ে হাত তুলতো, ঠিক মতো খাবার দিত না। সেই সময় আমরা সিদ্ধান্ত নেই যে মেয়ে ডিভোর্স করব, কিন্তু প্রেগনেন্ট ছিল বলে তা সম্ভব ছিল না। আমরা তাসনিমকে নিয়ে আসি বাসায়। তাদের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। তাসনিম কত স্বপ্ন দেখতো পরীকে নিয়েই ডুবে থাকতো। সে ভাবতো এই বাচ্চাটা তার জীবনে এসে সব দুঃখ দূর করবে, কিন্তু তার হলো না। অতঃপর একদিন ব্যথা উঠে তাসনিমের। বাচ্চা প্রসব করার সময় অতিরিক্ত ব্লিডিং হয়। পরীকে বাঁচানো গেলেও আমাদের তাসনিম আমাদের ছেড়ে চলে যায়। পরীর বাবা থেকে একেবারেই জন্যই পরী আমাদের কাছে রেখে দেই। তারাও পরীকে নিতে চায়নি। সেই থেকে পরীর খুব কাছের রাদীপকে ছাড়া পরী চলে না। রাদীপও পরীকে ছাড়া চলে না। কথাগুলো বলে চোখ থেকে গড়িয়ে পড়া জল যত্নে মুছলেন তহুরা বেগম। স্বামীর ডাকে রুম থেকে বের হয়ে গেলেন। আফরা পরীকে জড়িয়ে ধরল, কপালে চুমু খেয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এইটুকু বাচ্চা মায়ের আদর পেল না। যাদের মা আছে তারা কতই না ভাগ্যবান। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিল রাদীপ। তখন মিটিংয়ে ছিল বলে কল পিক করতে পারেনি। আর যখন ভেবেছে মেসেজ দেখবে, তখন দেখে ফোনের চার্জ শেষ আর অফ হয়ে গিয়েছে। কাজের প্রেসারে আর ফোনে চার্জ দেওয়া হয়নি। খাবার টেবিলে পরীকে দেখতে না পেয়ে মায়ের কাছে প্রশ্ন করতেই তহুরা বেগম সবকিছু খুলে বললেন। রাদীপ খাওয়া শেষে গেস্ট রুমের দিকে এগিয়ে গেল। দরজা খুলে রুমে প্রবেশ করল। ড্রিম লাইটে নিভু নিভু আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে পরীকে জড়িয়ে ধরে আফরা ঘুমিয়ে আছে। পরীও কি সুন্দর করে আফরাকে ধরে রেখেছে, মনে হচ্ছে ছেড়ে দিলেই পালিয়ে যাবে। রাদীপের ঠোঁটে হাসি ফুটে উঠল। তাদের গায়ে চাদর টেনে দিল। পরীর কপালে ঠোঁট ছোঁয়ালো। আফরার দিকে অপলক তাকিয়ে রইল। ইস, কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখের ওপর চুল পড়ে আছে বলে বারবার চোখ পিটপিট করছে। রাদীপ এগিয়ে যেয়ে চুল কানের পিঠে গুজে দিল। বেশ কিছুক্ষণ পর নিজের রুমে চলে গেল রাদীপ। ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল নাজিফা। রাত বাজে 12টা। মেহরাবের ফোনে কল দিল নাজিফা। বার কয়েক রিং হওয়ার পর কল কেটে গেল। কয়েক সেকেন্ড পরে ফোন বাজতে শুরু করলো। কল রিসিভ করেই নাজিফা বলল, আপনি কি আমায় ভালোবাসেন মেহরাব? এটা আবার কেমন প্রশ্ন করলেন আপনি নাজিফা? বলুন না, আপনি কি আমায় ভালোবাসেন না? আমার শহরে আপনি ছাড়া অন্য কারো প্রবেশ একেবারে নিষিদ্ধ। এই আমিটাই তো আপনার মাঝে আজীবনের জন্য সীমাবদ্ধ। আমার ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না নাজিফা। নাজিফা নিজের ভুল বুঝতে পারল। আসলে মেহরাব একটু চাপা স্বভাবের, কোনো কিছু প্রকাশ করে না। তাই নাজিফার ফ্রেন্ডদের কথা মেনে নিয়ে বারবার মনের অজান্তেই মেহরাবকে হার্ট করে ফেলে। আমি সরি মেহরাব, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কি সত্যি আপনাকে আমার ভালোবাসা প্রকাশে ব্যর্থ হই নাজিফা? আমার না কেন যেন সবসময় মনে হয় আমি আপনাকে ভালোবাসি না। আমি সরি মেহরাব, আমি সত্যিই দুঃখিত। মেহরাব এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে।
ঠান্ডা স্বরে বলে, নাজিফা, কখনো ছেড়ে যাবেন না। আমি মরণ যন্ত্রণা সহ্য করতে পারলেও আপনাকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। মেহেরাব, আমি আছি আপনার পাশে, ছেড়ে যাব না আপনাকে। জানেন নাজিফা, মাঝে মাঝে আপনাকে খুব কাছ থেকে ছুঁয়ে দেওয়ার তৃষ্ণা জাগে, যে তৃষ্ণা খুবই প্রকট, এতটাই প্রকট যে মনে হয় আপনার ছায়া হয়ে আপনার পাশে থেকে যায়, আপনাকে ভালোবেসে ছুঁয়ে দিই। সেই তৃষ্ণা এতটাই প্রকট হয় যে পুরো আমিটাকে এলোমেলো করে দেয়। নাজিফার দু গালে লাল আভা ফুটে উঠল। কি সব বলছে এ লোক, মাথা গেল নাকি? এমন আবেগ মাখা কথা তো এতদিন বলেনি। হঠাৎ কি হলো এই লোকের? দেখুন, আজ আমি বড্ড এলোমেলো হয়ে গেছি। কি বলতে কি বলছি, আপনি কি লজ্জা পাচ্ছেন? আপনার গাল কি লজ্জায় লাল হয়ে যাচ্ছে? আপনি প্লিজ লজ্জা পাবেন না। আপনি লজ্জা পেলে আমার হিংসে হয়। যেখানে আমি আপনার গাল অতি যত্নে ছুঁয়ে দিতে পারি না, সেখানে তারা আপনার গাল নিমিশে ছেয়ে যায়। নাজিফা কিছু বলল না। নীরবতা ভেঙে মেহরাব বলল, শুনুন, শাড়িতে আপনাকে আগুন সুন্দরী মনে হয়, যে সৌন্দর্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে চোখ ঝলসে যায়, হৃদয় জুড়ে শিহরণ জাগে। আপনি আর কোনোদিন আমার সামনে শাড়ি পরে আসবেন না। একদম আপনাকে আমার বউরূপে বাসর রাতে শাড়ি পরা দেখতে চাই, কারণ সেই দিন না চাইলেও আপনি পুরোপুরি আমার, আপনার সব কিছুই আমার। নাজিফা কল কেটে দিয়ে বড় বড় শ্বাস ফেলল। এ কি রূপ দেখলো সে মেহরাবের? এতদিন তো এমন কোনো কথা বলেনি। কল কেটে বারান্দায় দাঁড়িয়ে রইল মেহরাব। বড্ড বেশি ভালোবাসে সে এই মেয়েকে। সেদিন যখন শাড়ি পরে এসেছিল তখন নিজেকে সামলে নেওয়া কঠিন হয়ে গিয়েছে। ভীষণ বাজেভাবে এলোমেলো হয়ে গিয়েছিল মেহরাব। সেই এলোমেলো ভাব এখনো কাটেনি। কেমন সব অনুভূতি হচ্ছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চুলে চিরুনি করছে নীর। নামাজের কোনো খবর নেই। খাবার খেয়ে কি কাজে যেন বাইরে গিয়েছে, এখনো ফিরেনি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে ঘড়ির কাঁটা 12টা। নীর রুম জুড়ে পায়চারি করছে ও নামাজের জন্য অপেক্ষা করছে। লোকটা কোথায় গেল? এত রাত হয়ে যাচ্ছে তাও কোনো খবর নেই। বেশ কিছুক্ষণ পর নীরের ফোনে মেসেজ আসে। নওয়াজ মেসেজ পাঠিয়েছে, নীর, নিচে চলে এসো। কিন্তু নীরের ফোন সাইলেন্ট করা ছিল বলে নীর খেয়াল করেনি। আরো কিছুক্ষণ পর নওয়াজ হুট করে রুমে চলে এলো। নীরের পায়চারি করা বন্ধ হলো। নওয়াজ এদিক সেদিক তাকিয়ে নীরের গায়ে চাদর জড়িয়ে দিল। হুট করে কোলে তুলে নিল। নীর যেন অবাক হলো। কি করছে এলো? হুট করে এসেই কোলে তুলে নিল। না কোনো কিছু বলল, না কিছু শুনল। নীর দু হাতে নওয়াজের গলা জড়িয়ে ধরল। চোখ মুখ কুচকে বলল, কি করছেন আপনি? রাতের বেলা কোথায় নিয়ে যাচ্ছেন? পড়ে যাব তো আমি। নিচে নামান আমাকে। চুপ করো জান, গেলেই দেখতে পাবে যে কোথায় যাচ্ছি। নিশ্চিন্তে থাকতে পারো, এই শক্তপোক্ত দেহের অধিকারী পুরুষটি তোমায় বহন করতে সক্ষম। রাতের বেলায় কি আপনাকে ভীমরতি ধরলো নাকি? কেউ দেখলে কি ভাববে বলুন তো? আপনি কি লাজ লজ্জার মাথা খেয়ে বসে আছেন? আমি কি অন্যের বউ কোলে নিয়েছি? নিজের বউকে কোলে নিতে এত লজ্জা কিসের? উল্টো লজ্জা পেলে আমার ক্ষতি, অতি লজ্জায় দেখা যাবে। নীর লজ্জা পেল, দু ঠোঁটে উচ্চারণ করলো, আচ্ছা, আমাকে নামিয়ে দিন, আমি যেতে পারবো তো। এখন যদি কেউ দেখে ফেলে তখন আপনার তো কোনো লজ্জা লাগবে না, উল্টো আমার লজ্জা পেতে হবে। নীরের কথায় নওয়াজ বাঁকা হাসে, চোখ ছোট ছোট করে বলে, এখন কেউ দেখবে না, আর এত লজ্জা পাও কেন? অবশ্য ভুলটা আমারই। আমি তো এতদিন তোমার লজ্জা ভাঙানোর জন্য কোনো স্টেপ গ্রহণ করিনি। স্বামীগত দায়িত্ব পালন করলে তোমার এত লজ্জা লাগতো না। নীর লজ্জা পেল। নওয়াজ কি বলতে চাইছে তাও খুব ভালো করে বুঝলো। আর কোনো কথাই বলল না। ড্রয়িং রুম পেরিয়ে বাড়ির মেইন দরজার কাছে এলো দুজনেই। পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই যে যার রুমে। দরজার কাছাকাছি আসতেই বাড়ির দারোয়ান চাচা হেসে দিল। নীর নওয়াজকে ইশারা করলো যেন নিচে নামিয়ে দেয়, কিন্তু নওয়াজ নামালোই না। চোখের ইশারায় চুপ থাকতে বলল। দারোয়ান চাচা নওয়াজকে দেখে নিজেই খুশি হলেন। কতদিন পর তিনি নওয়াজকে এভাবে দেখছেন। কত ধকল গেছে এই ছেলেটার উপর। একটা ঝড় এসে পুরো জীবনটা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কত কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে ছেলেটাকে। দারোয়ান চাচা তাদের বাসায় কাজ করে 10 বছর। এই 10 বছরেই তিনি খুব কাছ থেকেই দেখেছেন নওয়াজকে। ছেলেটা খুব হাসি খুশি থাকতো। অতঃপর এক কালবৈশাখী ঝড় সবকিছু লন্ডভন্ড করে দেয়। ছেলেটাকে জীবিত লাশ বানিয়ে দেয়। কিন্তু আজ তিনি খুশি। ছেলেটাকে আবারও আগের মতো হাসি খুশি দেখতে পাচ্ছেন। দারোয়ান চাচা ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন, আব্বা, বৌমারে শক্ত কইরা ধরেন, আপনাকে খুব সুন্দর লাগতেছে, সাবধানে যায়েন আব্বা। নওয়াজ হেসে দিল। নীর লজ্জায় নওয়াজের বুকে মুখ লুকালো। বাড়ির সীমানায় নীরকে নামিয়ে নওয়াজ বাইক স্টার্ট দিল। নীর শক্ত করে নওয়াজকে জড়িয়ে ধরল। শীতের রাত,
যদিও শীত কমে গিয়েছে, হালকা হালকা ঠান্ডা বাতাস। বাইক চলছে আপন গতিতে।